বাংলাদেশের উত্তরবঙ্গে যে সকল প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বন্যা। আর উত্তরবঙ্গে বন্যার কথা সামনে এলেই সবার আগে ওঠে তিস্তার কথা। তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশকে যতটা দুর্ভোগের সম্মুখীন হতে হয়েছে ততটা আর কোনো নদীকে ঘিরেই হতে হয়নি। বারবার সমস্যা সমাধানের প্রতিশ্রুতি পাওয়া গেলেও দিন শেষে কোনো সুরাহা হয়নি তিস্তার পানি বন্টন চুক্তি। তিস্তা নদীকে ঘিরে যেন এক প্রকার অসহায় অবস্থানেই পড়ে আছে বাংলাদেশ। সরকারের পর সরকার পরিবর্তন হলেও কেউ এই সমস্যার কোনো সমাধান করতে পারেনি। তিস্তা নদীর পানি নিয়ে ভারত বাংলাদেশের মাঝে এক অমীমাংসিত চুক্তির খেলা চলছে গত 2 দশক ধরে। গত মাসে উত্তরবঙ্গে হওয়া বন্যার জের ধরে আবারও সামনে আসে সেই ইস্যু। মাসখানেক আগে 2 দফায় গজলডোবা বাদ দিয়ে প্রায় 11,000 কিউসেক পানি ছেড়ে দেয় ভারত। এই বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার আগে বাংলাদেশকে কোনো সতর্ক বার্তাই পাঠায়নি তারা, যার ফলে আচমকা এক উপহারে পানিবন্দী হয়ে পড়ে রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার লাখ লাখ মানুষ। পাশাপাশি গত 5 অক্টোবর বন্যা দেখা দেয় শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহের মতো জেলাগুলোতেও। বানের পানিতে ভেসে আসে লাশের পর লাশ, ঘরবাড়ি ডুবে গিয়ে মানুষের একদম নাজেহাল অবস্থা তৈরি হয়। উত্তরবঙ্গের মানুষ তাই আজ বাধ্য হয়ে বলছে, আমরা আর কোনো ত্রাণ সহায়তা চাই না, চাই তিস্তা চুক্তির সঠিক সমাধান। বর্তমান প্রেক্ষাপটে তিস্তা চুক্তির কোনো সমাধান করা আসলে কি সম্ভব? সকল বাধাকে পাশ কাটিয়ে বহুল প্রতীক্ষিত তিস্তা নদীর পানি সুষম বন্টন নিশ্চিত করতে পারবে কি এই ইউনূস সরকার? সেই সম্পর্কে আলোচনা করব আজকের ভিডিওতে। তিস্তা একটি আন্তর্জাতিক নদী যা বাংলাদেশ এবং ভারত দুটি দেশেরই অংশ। এই নদীটি ভারতের সিকিম থেকে উৎপন্ন হয়ে ভারতের পশ্চিমবঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে রংপুর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে ব্রহ্মপুত্র নদীর সঙ্গে মিলিত হয়। পরে তা পদ্মা ও মেঘনা নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। তিস্তা নদী আনুমানিক 12,159 বর্গ কিলোমিটার জলাঞ্চল জুড়ে বিস্তৃত। বর্তমান বিশ্বে আনুমানিক 260টি আন্তর্জাতিক নদী রয়েছে। বিশ্বের প্রায় 40% লোকই এসব নদীর অববাহিকায় বসবাস করে। অর্থাৎ একাধিক দেশের মাঝে অবস্থিত নদীগুলোর পানি বন্টন নজিরবিহীন বা অসম্ভব কোনো বিষয় নয়। তবে পানি বন্টনের ক্ষেত্রে আমাদের সো-কল্ড বন্ধু রাষ্ট্র ভারতের যেন রাজ্যের বাহানা। সাধারণত একটি নদী বয়ে চলে উজান থেকে ভাটির দিকে, তবে প্রাকৃতিক এই নিয়মকে রাজনৈতিক ক্ষমতা বলে পাল্টে দিয়েছে ভারত। আন্তর্জাতিক কোনো আইনের তোয়াক্কা না করে নিজেদের সুবিধা মতো তিস্তার পানি ব্যবহার করছে তারা। যখন খরার মৌসুম আসছে তখন পানি আটকে রেখে নিজেদের জমিতে সেচ দিচ্ছে, বিদ্যুৎ উৎপাদন করছে। আর যখন বর্ষা মৌসুম আসছে তখন দেদারসে পানি ছেড়ে দিচ্ছে। 1998 সালে তিস্তা নদীর নিজেদের অংশে একটি বাঁধ তৈরি করে ভারত, যার নাম দেয় গজলডোবা। মূলত এই বাঁধের মাধ্যমেই তিস্তা নদীর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নেয় তারা। এই বাঁধের মাধ্যমে গত 2 যুগ ধরে তিস্তার পানি দিয়ে বাংলাদেশের সঙ্গে ছেলে খেলা করছে আমাদের প্রতিবেশীরা। তিস্তা নদীর বাংলাদেশ সীমান্তে 60 কিলোমিটার উজানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার গজলডোবায় তিস্তা নদীর ওপর 285 ফুট উঁচু এই বাঁধ নির্মাণ করা হয়। এই বাঁধে মোট 54টি গেট রয়েছে, যা বন্ধ করে তিস্তার মূল প্রবাহ থেকে পানি বিভিন্ন খাতে চালান দেওয়া হয়। এই বাঁধকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ করে ভারত। সেই সঙ্গে কৃষি জমিতে সেচ দিতেও এর সাহায্য নিয়ে থাকে তারা। বর্ষা মৌসুমে এই বাঁধের জায়গাতে প্রচুর পানি থাকলেও শুষ্ক মৌসুমে এখানে চর পড়ে যায়। তখন এই বাঁধে পানি আটকে রেখে সেই পানি শুষ্ক মৌসুমে কৃষিকাজে ব্যবহার করে পশ্চিমবঙ্গ সরকার। ফলে এ সময়ে বাংলাদেশেও পানির চরম অভাব দেখা দেয়। অন্যদিকে বর্ষা মৌসুমে পানির আধিক্য দেখা দিলে সুযোগ বুঝে বাঁধের গেট খুলে দিয়ে তারা বাংলাদেশের জন্য বন্যা উপহার পাঠায়। তিস্তার পানি বন্টন নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। একসময় তো দীর্ঘ আলাপ আলোচনার পর একটি খসড়া চুক্তিও করা হয়। চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে তিস্তার পানির 37.5 ভাগ বাংলাদেশের এবং 42.5 ভাগ ভারতের পাওয়ার কথা ছিল। বাকি 20 ভাগ থাকার কথা ছিল নদীর পরিবেশ রক্ষার উদ্দেশ্যে। 2011 সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর বাংলাদেশ সফরের সময় এই চুক্তি স্বাক্ষরেরও কথা ছিল, কিন্তু তাতে বাদ সাধেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার মতে খরা মৌসুমে তারা নাকি নিজেরাই ঠিকঠাক পানি পায় না, বাংলাদেশকে আর কি দেবে। আমি কিছু জানি না, তোমরা সবকিছু রেডি করে আমার যদি বলো স্ট্যাম্প মারার জন্য, সরি, আমাকে রাজ্যের স্বার্থ দেখতে হবে। আমি বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশকে যতটা হেল্প করার আমি করবো, রাজ্যকে বাঁচি।
শেষ পর্যন্ত মমতার ভেটোতে অমীমাংসিত থেকে যায় তিস্তা চুক্তি। মোদী সরকার আসার পরেও একাধিক মেয়াদে তিস্তার পানি সুষম বন্টনের আশ্বাস দেওয়া হয়। প্রতিবার বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সফরের সময় আলোচনা উঠত এবার হয়তো চুক্তি স্বাক্ষর হয়ে যাবে, কিন্তু দিন শেষে ফলাফল ওই শূন্যই। আশ্বাস কখনোই বাস্তবে রূপ দেয়নি তারা। তিস্তা নদীর অববাহিকা উত্তরের জেলা রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও গাইবান্ধা জুড়ে অবস্থিত। এই এলাকা জুড়ে বসবাস প্রায় 2 কোটি মানুষের। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কোন বিভাগে দারিদ্র্যের হার সবচেয়ে বেশি? উত্তরটা হচ্ছে রংপুর। দেশের সামগ্রিক দরিদ্রের হার 20.7% হলেও রংপুর জেলা এর মান 42.9। দুয়ে দুয়ে কি 4 মেলাতে পারছেন? প্রতি বছর খরা, বন্যা ও নদী ভাঙ্গনে প্রায় 1 লাখ কোটি টাকার সরকারি বেসরকারি সম্পদ, ঘরবাড়ি, ফসলি জমি, রাস্তাঘাট, হাটবাজার ও মূল্যবান অবকাঠামো চলে যাচ্ছে তিস্তা নদীর পেটে। অনেকেই হয়ে পড়েছেন একেবারে নিঃস্ব, যেটি কিনা রংপুর জেলার এমন দরিদ্রের হারের অন্যতম বড় কারণ। তিস্তার প্লাবনভূমি 2750 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। লাখো মানুষ কৃষিকাজ, খাদ্য উৎপাদন, মাছ ধরা, পানির চাহিদা পূরণ করা সহ আরো নানাভাবে তিস্তা নদীর ওপর নির্ভর করে। বাংলাদেশের সবচেয়ে বড় ফসল বোরো ধান চাষের জন্য পানির প্রাথমিক উৎস হচ্ছে এই তিস্তা নদী। পাশাপাশি তিস্তা ব্যারেজ প্রজেক্টও বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্প। এসব কিছুকে বাধার মুখে পড়তে হচ্ছে কেবলমাত্র দাদাবাবুদের দাদাগিরির কারণেই। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষা অনুযায়ী গজলডোবা বাঁধ নির্মাণের আগে বাংলাদেশের ডালিয়া সীমান্তে তিস্তার গড় বার্ষিক পানির প্রবাহ ছিল 6710 কিউসেক। তবে এই ব্যারেজ চালু হবার পর তা কমে 2000 কিউসেকে দাঁড়ায়। আর শুষ্ক মৌসুমে তো এর সর্বনিম্ন প্রবাহ 1500 কিউসেক থেকে মাত্র 200-300 কিউসেকে নেমে আসে। তাহলে একবার চিন্তা করে দেখুন রাতারাতি আমাদের কত বড় ক্ষতি করে দেওয়া হয়েছে। ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায় তিস্তার পানি ঘাটতির কারণে প্রতি বছর 15 লাখ টন বোরো ধানের উৎপাদন ক্ষতির মুখে পড়েছে। এটা দেশের মোট ধান উৎপাদনের প্রায় 9% সমান। এই গবেষণার আরো ভবিষ্যৎবাণী করা হয়, যদি এই পানি সমস্যার সমাধান না করা হয় তবে তিস্তায় পানি ঘাটতির কারণে 2030 সালের মধ্যে বাংলাদেশের চাল উৎপাদন প্রায় 8% এবং 2050 সালের মধ্যে প্রায় 14% হ্রাস পেতে পারে। গত 2 যুগ ধরে ভারত যে আচরণ করেছে তাতে বোঝাই যাচ্ছে ভারত আমাদের এত সহজে পানি দিচ্ছে না। আমাদের নিজের ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। এই ভাবনাকে সামনে আনলে সামনে চলে আসে বহু আকাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার কথা। একসময় চীনের দুঃখ নামে পরিচিত ছিল হুয়াংহো নদী। প্রতি বছর ওই নদীর পানি ভাসিয়ে দিত শত শত মাইল জনপদ। সেই সর্বনাশা নদীকে পরিকল্পিত ড্রেজিং এর মাধ্যমে মানুষের উপকারে নিয়োজিত করা হয়েছে। ফলে হুয়াংহো এখন হয়ে উঠেছে চীনের কৃষকদের জন্য আশীর্বাদ। হুয়াংহোর মতো তিস্তা নদীর পারবাসীদের দুঃখ ঘোচাতেও আমাদের সাহায্য করতে চেয়েছে কিন্তু চীন, যাকে ঘিরে গড়ে উঠেছে তিস্তা মহাপরিকল্পনা। তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে চীন সূত্রে জানা গেছে, পূর্ব চীনের জিয়াংশু প্রদেশের সুকিয়ান সিটির আদলে তিস্তার দুপারে পরিকল্পিত স্যাটেলাইট শহর, নদী খনন ও শাসন, ভাঙন প্রতিরোধ ব্যবস্থা, আধুনিক কৃষি সেচ ব্যবস্থা, মাছ চাষ প্রকল্প, পর্যটন কেন্দ্রে স্থাপন করা হবে। এতে 7 থেকে 10 লাখ মানুষের কর্মসংস্থান হবে। সেই সঙ্গে ভারতমুখিতা থেকেও বের হয়ে আসা সম্ভব হবে। তবে পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে এই পরিকল্পনার কোনো বাস্তবায়ন দেখা যায়নি। তবে আজকের পরবর্তী সময়ে তিস্তার মহাপরিকল্পনার উদ্যোগ আবারও দরজায় কড়া নাড়ছে। এই পরিকল্পনা বাস্তবায়নে যদি বাহিরের কোনো দেশের সাহায্য নাও পাওয়া যায়, তবুও নিজস্ব অর্থায়নে ধাপে ধাপে তা বাস্তবায়ন করা সম্ভব। 5 বছর মেয়াদী এই প্রকল্প বাস্তবায়নে খরচ হতে পারে প্রায় 10 থেকে 12,000 কোটি টাকা। অর্থাৎ প্রতি বছর খরচের যোগান দিতে হবে প্রায় 2,500 কোটি টাকা। মেট্রো রেল, পদ্মা সেতুর মতো বিগ বাজেটের প্রকল্প বাস্তবায়নকারী দেশের কাছে এই টাকা তেমন কোনো বড় ইস্যু না হওয়ারই কথা। সব মিলিয়ে যদি যথাযথ উদ্যোগ নেওয়া যায় তবে ভালো কিছুই করা সম্ভব। গত 10 আগস্ট রংপুর ভ্রমণ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুর জেলাকে 1 নাম্বার করার প্রতিশ্রুতি দেন তিনি। এখন দেখার পালা সেই প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন করে দেখাতে পারেন তিনি। 2 যুগ ধরে চলা দাদাদের দাদাগিরি ভেস্তে দিতে পারেন কিনা সেটাই কিন্তু দেখার অপেক্ষায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের চ্যানেলটিকে এমন ইনফরমেটিভ সব ভিডিও পাওয়ার জন্য। শেয়ার করে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন। তবে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে ভিন্ন আবাসে নতুন কোনো আয়োজনে।